জানো যে সিন্ধু নদী দেখো উৎপত্তি স্থলটা কোথায় আছে? মানস সরোবরের নিকট সিঙ্গি খাবাব হিমাবাহ থেকে এসছে। সিঙ্গি খাবাব হিমাবাহ থেকে এসছে মানস সরোবরে। আহ মানব কি বললাম, মানস যে সরোবর সেই সরোবরের নিকট সিঙ্গি খাবাব হিমাবাহ থেকে এই নদীটি উৎপত্তি স্থল। হুম, এই জায়গাটা আমাদেরকে মনে রাখতে হবে যে উৎপত্তি অর্থাৎ সিন্ধু নদী কোথা থেকে উৎপত্তি হয়েছে, তাহলে আমরা বলবো মানস সরোবরের নিকট সিঙ্গি খাবাব হিমাবাহ। ঠিক, একটা ছবি আমরা দেখতে পাচ্ছি, দেখি তারপরে। উপনদী, উপনদী বলতে এই নদীর কিছু উপনদী আছে। হ্যাঁ, যে এই নদী থেকে দেখা গেল কিছু নদী বেরিয়েছে। হ্যাঁ, মূল ভাবে বেরিয়েছে। তার মধ্যে এবার ডান তীরের আবার বাম তীরের আছে। এই যে নদীটা আমরা এখান দিয়ে দেখতে পাচ্ছি, ঠিক, তাহলে এই নদীটা দেখা গেল সৃষ্টি হয়েছে এখান থেকে। বোঝা গেছে? এই যে সৃষ্টি হয়েছে এখান থেকে, মানে উৎপত্তি হয়েছে দেখা গেল এই জায়গা থেকে। তাহলে তোমরা ভাবো যদি আমরা এইভাবে যাই, নদীটা যদি এইভাবে গেছে, তাহলে বাঁ দিকটা কোন দিকটা? এই লেভেলটা বাঁ দিক না? এই লেভেলটা বাঁ দিক না? এই লেভেলটা বাঁ দিক। তাহলে দেখো বলছে ডান তীরে আছে শায়ক, শিকার আর একটা গিগিট। বাম তীরের নদী সম্পর্কে আমাদের জানতে হচ্ছে। বাম তীরের নদীগুলো কি কি আছে? সিঙ্কাব, হ্যাঁ ওটা ইয়ে হতে পারে, সিঙ্কাব, হ্যাঁ সিঙ্কাব, ইয়েটা তোমার ভুল আছে। দেখো এখানে সিঙ্গি কাবাব যেটা আছে, হ্যাঁ অনেক সময় হয় আমাদের ইংলিশ যে ট্রান্সলেশন সেটা যখন বাংলায় করা হয় তখন একটু ডিফারেন্ট হয়ে যায়। যারা জানো তারা একটু ঠিক করে নেবে। এবার বললাম ডান তীরে আছে শায়ক, শিগার আর গিগিট। বাম তীরে কি আছে? বাম তীরে আছে বিতস্তা অর্থাৎ, আর একটা আছে চন্দ্রভাগা, ইরাবতী, শতদ্রু আর বিপাশা। নদীগুলো সম্পর্কে আমরা সকলেই কম বেশি জানি। এবার দেখো এই যে আমাদের নদীটা আমরা এখানে দেখতে পাচ্ছি এই লেভেলটায় রয়েছে চীন, তাই না? আর নদীটার যেখান থেকে আমি যে নদীগুলোর কথা বললাম যে উৎপত্তি হয়েছে, ওর যে উপনদীগুলো আছে সেই উপনদীগুলো একটা দেখো এখানে আছে চন্দ্রভাগা, এই যে লেভেলটা চন্দ্রভাগা, একটা আছে বিতস্তা, আর একটা আছে বিপাশা, একটা আছে শতদ্রু, একটা আছে ইরাবতী। ঠিক, এই যে নদী পাঁচটা, এই পাঁচটা নদীর কথা আমরা জানলাম। সকলে আমরা পাঞ্জাব ও সিন্ধু এই গান জনগণ মন অধি যখন করেছি বা পড়েছি, যখন গেয়েছি, তখন এই লাইনটা আমরা বলি কি পাঞ্জাব ও সিন্ধু গুজরাট মারাঠা। হ্যাঁ, এই পাঞ্জাব কথাটাও এসছিল এই সিন্ধু নদীর যে পাঁচটা নদী রয়েছে, সিন্ধু নদীর যে পাঁচটা উপনদী রয়েছে, সেই সিন্ধু নদীর পাঁচটা উপনদীর নাম থেকেই পাঞ্জাব ও সিন্ধু বলা হয়, পাঞ্জাব কথাটা এসছে। আমরা একটু পরেই সেটা পড়বো। হুম, ঠিক আছে। দেখো একটা নিচে আমি লাইন দিয়েছি যে নদীটির উৎপত্তি তিব্বতের মানস সরোবরের চীনে হয়েছে। কোথায় মানস সরোবর? মানস সরোবর কিন্তু চীন, তাই না? মানস সরোবরে হয়েছে। নদীটির উৎপত্তি তিব্বতের মানস সরোবরে হয়েছে। এটি তিব্বত, ভারত এবং পাকিস্তানের মধ্য দিয়ে প্রবাহিত হয়। নদীটি করাচির কাছে গিয়ে আরব সাগরে মিশেছে। সিন্ধু নদের দৈর্ঘ্য হচ্ছে 3180 কিমি। তোমাদের মনে প্রশ্ন এসে গেছে যে এই যে 3180 কিমি দিয়েছি, আবার এখানে দিয়েছি 709 কিমি, কোনো কোনো জায়গায় আছে 1111 বা 1101 থেকে 1111 এরকম আছে। তোমরা একটু নোট ডাউন করবে, হ্যাঁ। দেখো তাহলে সিন্ধু নদের দৈর্ঘ্য আমরা এখানে পাচ্ছি 3180 কিমি। এই কারণেই এই দৈর্ঘ্যটা পাচ্ছি। আর এখানে যে দৈর্ঘ্যটা দিয়েছি সেটা অনলি ফর ভারতের। কেন ভারতের? কারণ এই সিন্ধু নদীটা তোমার চীনের যে তিব্বত, তিব্বতের মধ্য দিয়ে এসে ভারত ও পাকিস্তানের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। তাহলে ভারত আর পাকিস্তান আবার এদিকে তিব্বত চীনের মধ্যে রয়ে গেছে কিন্তু সিন্ধু নদী। ঠিক, এবার এই সিন্ধু নদীর টোটাল যে দৈর্ঘ্যটা সেটা 3180। কোনো কোনো এমসিকিউতে যদি 3200 থাকে, ঠিক,
3180 না থেকে যদি 3200 থাকে সেটাই আমরা অ্যান্সার করব। বোঝা গেছে? এবার দেখো ম্যাপটা ভালো করে তোমরা খেয়াল করো, খেয়াল করলেই বুঝতে পারবে যে নদীটা কোথা দিয়ে গেছে। দেখো এই জায়গাটা আমরা চীন দেখতে পাচ্ছি, ঠিক চীনের এখানে দেখা গেল মানস সরোবর আছে, মানস সরোবর আছে। হ্যাঁ, মানস সরোবর আছে, সেখান থেকে নদীটা উৎপত্তি হয়েছে। হ্যাঁ, উৎপত্তি স্থলটা এই জায়গায়, সেখান থেকে চলে গেছে কি ভারতের মধ্য দিয়ে দেখো পাকিস্তানে, এখান দিয়ে চলে গেছে, গিয়ে চলে গেছে কি পাকিস্তানে। হুম, বলছে সেই জন্য বলছি মানস সরোবর এবং তিব্বত, ভারত এবং পাকিস্তানের মধ্য দিয়ে প্রবাহিত নদীটি করাচির অর্থাৎ পাকিস্তানের কাছে গিয়ে আরব সাগরে মিশেছে। এই যে পাকিস্তানের এখানে একটা ইয়ে আছে, সেটা হচ্ছে করাচি, সেই করাচির মধ্য দিয়ে এখানে আরব সাগরে মিশেছে। বুঝতে পেরেছি? সকলে বুঝতে পেরেছি? তাহলে এই সেই সিন্ধু নদী, যে সিন্ধু নদীর নাম অনুসারে পাঞ্জাব ও সিন্ধু অর্থাৎ সিন্ধু নদীর উপনদী আছে 5টি। কি কি বললাম? বিশেষ করে বিতস্তা, চন্দ্রভাগা, ইরাবতী, শতদ্রু আর বিপাশা। বিশেষ করে শাখা নদী আমি এখানে দিয়েছি নেই, কিন্তু অনেক ক্ষেত্রে দেখা গেল কিছু শাখা নদীর কথা বলা হয়। হ্যাঁ স্যার, ওটা কি? আচ্ছা, আচ্ছা, বদ্বীপ, বদ্বীপ ভারতের নেই, ঠিক। মোহনা আমরা একটু আগে বলেছিলাম যে যেখানে গিয়ে মিশছে, হ্যাঁ নদী কোথায় গিয়ে মিশেছে? এই জায়গাটায় গিয়ে মিশেছে, তাহলে সেটা কি সাগর? আরব সাগর। তাহলে আরব সাগরে গিয়ে মিলিত হয়েছে। তাহলে আমাদের এখান থেকে প্রশ্ন আসতে পারে ভারতের সিন্ধু নদীর দৈর্ঘ্য কত? আমরা সেক্ষেত্রে যদি 709 কিমি থাকে 709 কিমি দেব, কিংবা 1100 থাকলে 1100 দেব। আচ্ছা, টোটাল যে দৈর্ঘ্যটা আছে সিন্ধু নদীর সেটা কত? 3180, অর্থাৎ 3180। 3180। মোহনা কোথায়? আরব সাগর। বিশেষ করে আমরা যে চ্যাপ্টারটা আমাদের টেটের মধ্যে আছে সেটা হচ্ছে উৎপত্তি স্থল আর মিলন স্থল। হ্যাঁ, কিন্তু তার থেকে আমরা কি করলাম? উপনদী পড়ে নিলাম, শাখা নদী পড়ছি, বদ্বীপ পড়ছি, মোহনা পড়ছি, সবকিছুটা আমরা চেষ্টা করছি জেনে যাওয়ার। একটু নোট ডাউন করবে। এই টপিকটা আমি যখন এমসিকিউ করাবো তখন তোমাদের টোটাল বিস্তারিত আরো সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করব, কারণ আমি যেটা দেখলাম, আমি যদি তোমাদেরকে নদী করাই তা মোটামুটি নদী করাতে গেলে আমার 4টে থেকে 5টা ক্লাস লাগবে, ঠিক, টোটাল ডিটেলস করাতে গেলে। কিন্তু আমি অতটা টাইম স্যারের কাছ থেকে পাবো না। নেক্সট নেক্সট দেখো গঙ্গা নদী। গঙ্গা নদী সম্পর্কে আমরা কম বেশি জানি, কারণ যারা হিন্দু আছি আমরা তারা সকলে গঙ্গাকে পবিত্র নদী বলে আখ্যা দিয়েছি। হুম, এবার এই গঙ্গা নদীর দৈর্ঘ্য কত মনে রাখার জন্য মনে রাখবে কি 25-25। 25-25 হচ্ছে গঙ্গা নদীর দৈর্ঘ্য। উৎপত্তি স্থল কোথায় আছে? গঙ্গোত্রী হিমাবহর গোমুখ গুহা থেকে। আমরা পড়েছি, সকলে জানি যে গঙ্গোত্রী হিমাবহের গোমুখ গুহা থেকে উৎপত্তি হয়েছে এই গঙ্গা নদীর। এবার বিষয় হচ্ছে গঙ্গা নদী এই যে নামকরণ, ঠিক আছে, এই নামকরণটা কি করে হলো? গঙ্গা নদী কিভাবে সৃষ্টি হলো? একটুখানি তথ্য বলে দিচ্ছি, মনে রেখে দেবে। প্রায় 50 মিলিয়ন বছর আগে ভারতের ইউরেশিয়ান প্লেটের সংঘর্ষে হিমালয় পর্বতমালা তৈরি হওয়ার পরে গঙ্গা নদী তৈরি হয়েছিল। কি বললাম? প্রায় 50 মিলিয়ন বছর আগে ভারতের ইউরেশিয়ান প্লেটের সংঘর্ষে হিমালয় পর্বতমালা তৈরি হয়েছিল, ঠিক। আর এই হিমালয় পর্বতমালা তৈরি হওয়ার পরেই গঙ্গা নদী তৈরি হয়েছিল, ঠিক। আমরা ছোটবেলায় পড়েছি গঙ্গা কোথা হইতে আসিয়াছ, বলেছিল কি শিবের জটা হইতে। হ্যাঁ, এরকম আমরা অনেক কবিতা এ সম্পর্কে, গঙ্গা নদী সম্পর্কে অনেক উপন্যাস, অনেক কিছু পড়েছি। উপনদী কি কি আছে দেখো, প্রতিটা নদীর উপনদী ডান তীর আর বা তীর, এই দুই তীরে হয়। যেমন আমাদের ডান দিক আর বাদিক, ঠিক নদীরও ডান দিক থেকে যে নদীগুলো বেরিয়েছে আর বাম দিক থেকে যে নদীগুলো বেরিয়েছে সেগুলো বাম তীরের উপনদী, আর যেগুলো ডান দিক থেকে বেরিয়েছে সেগুলো ডান তীরের উপনদী।
তাহলে উপনদী কি কি আছে? যমুনা আছে, সোন আছে। আচ্ছা, এটা ডান তীরের। আর কি বললাম? বাম তীরের কি আছে? রামগঙ্গা, ঘরঘরা, গোমতী, গন্ডক আর কোশি। নদীগুলো সম্পর্কে আমরা মোটামুটি আগে পরে সকলে কম বেশি পড়েছি। আচ্ছা, তারপরে কি আছে? বদ্বীপ। বদ্বীপ হচ্ছে সুন্দরবন, একটু পরে এই ডিটেলসটা জানাবো। বদ্বীপ কি আছে? সুন্দরবন, যেটা তোমরা সকলে হয়তো শুনেছো যে ভারতের সব থেকে বৃহত্তম বদ্বীপ, নদী মাতৃক বদ্বীপ যেটা হচ্ছে মাজুলি। ঠিক, সেই মাজুলি বদ্বীপটা কিন্তু এই গঙ্গা নদীর উপরেই, মানে গঙ্গা নদীর উপর ডিপেন্ড করেই তৈরি হয়েছে। মোহনা কোথায়? মোহনা হচ্ছে বঙ্গোপসাগর। তাহলে সিন্ধু নদী পড়লাম আরব সাগর, মিলিত হয়েছে আরব সাগরে। গঙ্গা নদী পড়লাম বঙ্গোপসাগরে মিলিত হয়েছে। বোঝা গেছে? আচ্ছা, প্রথম অবস্থায় এর নাম ছিল কি জানো? প্রথম অবস্থায় এই গঙ্গা নদী যখন হলো, এই যে গঙ্গোত্রী হিমাবহর গোমুখ গুহা থেকে উৎ- আহ, মানে উৎপন্ন হলো, তখন এর নাম ছিল ভাগীরথী। এটা আমাদের হিন্দু ধর্মের অনেক ধর্মগ্রন্থের মধ্যেও আছে। ঠিক, ভগীরথ বলে একজন রাজা ছিল, সে বিষয়ে অনেক তথ্য আছে, আমি ডিটেলসে যাচ্ছি না। এবার বলছে প্রথম অবস্থায় এর নাম ছিল ভাগীরথী। উত্তরপ্রদেশের এলাহাবাদের কাছে প্রধান উপনদী যমুনার সাথে মিলিত হয়েছে। তাহলে আসলো কোথা দিয়ে? আসলো হচ্ছে গঙ্গোত্রী হিমাবহর গোমুখ গুহা থেকে। প্রথম অবস্থায় এর নাম কি হলো? প্রথম অবস্থায় এর নাম হয়ে গেল ভাগীরথী হিসাবে। তারপরে কি করছে? প্রদেশের মধ্য দিয়ে আসছে। উত্তরপ্রদেশের মধ্য দিয়ে এলাহাবাদ, উত্তরপ্রদেশের এলাহাবাদের কাছে প্রধান উপনদী যমুনার সাথে, পড়েছিলাম উপনদীর ক্ষেত্রে এই যে যমুনা, তাহলে প্রধান উপনদী যমুনার সাথে কি হলো? মিলিত হয়ে গেল। প্রধান উপনদী যমুনার সাথে মিলিত হয়ে গেছে। হুম, যমুনার সাথে মিলিত হয়ে গেছে। তারপরে দেখো কি বলছে? মুর্শিদাবাদের ধুলিয়ানার কাছে পদ্মা ও ভাগীরথী হুগলি নামে, কি বললাম? পদ্মা, ভাগীরথী, হুগলি নামে, হ্যাঁ ভাগীরথী হুগলি নামে দুটি শাখায় ভাগ হয়েছে। প্রধান শাখাটি পদ্মা নামে বাংলাদেশে, আর কি বলছে, এবং অপরটি ভাগীরথী হুগলি নামে পশ্চিমবঙ্গের উপর দিয়ে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে মিশেছে। দরজাটা অটোমেটিক চলে যাচ্ছে। তাহলে কি বললাম? মুর্শিদাবাদের ধুলিয়ানার কাছে পদ্মা ও ভাগীরথী হুগলি দুটি নামে দুটি শাখায় বিভক্ত হয়েছে। একটা হচ্ছে পদ্মা, আর একটা হচ্ছে ভাগীরথী হুগলি বা ভাগীরথী নামেও আমরা অনেকে জানি। তাহলে যে প্রধান যে শাখা, সেই শাখাটা কি করলো? বাংলাদেশের দিকে চলে গেল। বাংলাদেশ দিকে যখন বয়ে গেল, তখন বাংলাদেশের মানুষ তাকে পদ্মা নামে জানছে, পদ্মা নামে জানছে। ঠিক, আর বলছে কি অপরটি ভাগীরথী হুগলি নামে পশ্চিমবঙ্গের উপর দিয়ে প্রবাহিত হয়েছে, বঙ্গোপসাগরে মিশেছে। এইটুকু যদি আমরা বুঝতে পারি, তাহলে মোটামুটি আমরা এই গঙ্গা নদী সম্পর্কে নলেজ পেয়ে যাচ্ছি। তাহলে মেন আগে মনে রাখতে হবে যে গঙ্গা নদী প্রথম যখন উৎপন্ন হয়েছিল, তখন তার নাম ছিল কি? তখন তার নাম ছিল ভাগীরথী। তারপরে উত্তরপ্রদেশের এলাহাবাদের মধ্য দিয়ে যমুনার সাথে মিলিত হয়ে গেল, যমুনার সাথে মিশে গেল। তারপরে আবার ওখান থেকে ভাগ নিয়ে চলে আসছে মুর্শিদাবাদের ধুলিয়ানের কাছে, সেখানে কি দুটো ভাগে ভাগ হয়ে গেছে, একটা পদ্মা আর একটা ভাগীরথী হুগলি নামে ভাগ হয়ে গেল। দিয়ে প্রধান শাখা যেটা, সেটা চলে গেল বাংলাদেশে। বাংলাদেশে যেটা যাচ্ছে সেটা হচ্ছে, বললাম কি, পদ্মা নাম দিয়ে পদ্মা নাম হয়ে গেল। আর পশ্চিম বাংলায় যেটা রয়ে গেল, সেটাকে আমরা বলছি ভাগীরথী হুগলি। বোঝা গেছে? এই যে আমাদের হুগলি ডিস্ট্রিক্টটা, হ্যাঁ হুগলি ডিস্ট্রিক্টের পাশ দিয়ে গেছে আমাদের এই গঙ্গা নদী বলতে পারি, তাই হুগলি, এটাকে হুগলি নামেও অনেকে জানে। আচ্ছা, নেক্সট। আজকে একটু নোট ডাউন করে নেবে সকলে, বলছি নেক্সট দিন আবার বোঝানোর থিওরি নিয়ে আসবো। এবার দেখো, ব্রহ্মপুত্র। ব্রহ্মপুত্র নদীটা কি আছে? দৈর্ঘ্য হচ্ছে 855 কিমি। হুম, এটাও কিন্তু ভারতের ক্ষেত্রে। উৎপত্তিস্থল তিব্বতের চেমায়ুংদুং হিমবাহ থেকে। তিব্বত সব কি চীনের কাছাকাছি, চীনের কাছে, তাই না? বলছে উপনদী কি আছে? ডান তীরে আছে সুবর্ণশিরি, কামেং, মানস, এমাচো, সংকোচ, তিস্তা। আর বাম তীরে আছে বুড়িডিঙ্গং, আর একটা ডিসাং, আর একটা কপিলি, আর একটা হচ্ছে ধানসিঁড়ি। নামগুলো দেখো, ডান তীরের যে নদীগুলো আছে
সেগুলো সব চাইনিজ টাইপেরই নাম। সুবর্ণশিরিটা তাও বাংলা মানে কামিং, মানসটা ঠিক আছে, এমাচো, সংকোচ, আর এই যে তিস্তা। আমরা এই সম্পর্কে কয়েকটা নদী, যে মানুষ সম্পর্কে জানি, মানুষ সম্পর্কে জানি, তিস্তা সম্পর্কে জানি, সুবর্ণশিরি সম্পর্কে জানি, কিন্তু এই যে কপিলী, ধানসিঁড়ি, বুড়িডিহং, হ্যাঁ এইগুলো আমরা একটু কম জানি। ঠিক। আচ্ছা, দেখি নেক্সট কি দেওয়া আছে এখানে। বলছে আলী হুস, স্যার পুরোটা লিখতে হবে না? পুরোটা লিখতে হবে না, তোমরা একটা কাজ করো, তোমাদের কাজ হচ্ছে জাস্ট দৈর্ঘ্য, উৎপত্তিস্থল, উপনদী, শাখা নদী, বদ্বীপ, মোহনা, এই জিনিসটা এক পাশে লিখে নাও। লিখে নিয়ে একটা ছক করো যেখানে নদীর নাম, হ্যাঁ নদী দেবে, তার পাশে পরপর দেখা গেল, তোমাদেরকে বলি এই তো একটা আছে, এখানে দেবে নদী, ঠিক, নদী দিলে, এই যে নদী দিলে, এবার নদীর এখানে দৈর্ঘ্য একটা দেখা গেল তোমার গঙ্গা, এই যে ব্রহ্মপুত্র, ব্রহ্মপুত্র মানে তোমরা তোমাদের মন মতো একটা ছক বানিয়ে নাও। আর না হলে যদি ছক যদি না বানাও, তাহলে তোমাদের এখানে লিখে নিতে হবে দৈর্ঘ্য আছে এত কিমি, ব্রহ্মপুত্র নদী, হ্যাঁ, উৎপত্তি স্থল, প্রতিটা ক্ষেত্রে তোমাদেরকে তাহলে ব্রহ্মপুত্র নদ এইভাবে লিখতে হবে। কারণ কেন বলছি বলতো, এখানে বোঝার থিওরিটা, মানে তোমাদেরকে যে বুঝিয়ে মনে রাখার যে সিস্টেমটা, এই ক্ষেত্রে কিন্তু ব্যর্থ। হ্যাঁ, আমি কিছুটা তোমাদেরকে বোঝাচ্ছি, কিন্তু এগুলো সব মনে রাখার বিষয়, মনে রাখতে হবে তোমাদের সকলকে। পিডিএম, পিডিএফ দেবেন না? হ্যাঁ অবশ্যই পিডিএফ তো দেবো। এবার তোমরা চেষ্টা করবে পিডিএফটা স্যার যখন প্রোভাইড করবে তার আগে এই যে ক্লাসটা করানো হচ্ছে, এই ক্লাসটা যদি তোমরা বাড়িতে একটু ক্লাস শেষে আলোচনা কিংবা দেখো একবার, তাহলে তোমাদের মাথার মধ্যে জিনিসটা আরো বেশি ভাবে অ্যাবজর্ব হবে। হুম। অনেকে আছি আমরা অনলাইন ক্লাস করছি, কিন্তু অনলাইন ক্লাস করার পর সেটা নিয়ে আমরা আর পড়াশোনা করি না। স্যার পড়িয়ে গেছেন, ঠিক আছে, পড়িয়েছে, আমিও পড়লাম, কিন্তু পরে গিয়ে রিভিশন করলাম না, সব গুলিয়ে ফেললাম। এটা করলে হবে না। সেই জন্য একটু নোট ডাউন করলে কি হয়, তোমরা যখন খাতাটা বার করবে তখন আমি যে কথাগুলো বলেছি সে কথাগুলো তখন দেখবে মনে পড়ে যাবে, যে স্যার এই জায়গাটায় এই বলেছিল, হ্যাঁ ওই জায়গাটায় ওই বলেছিল, এটা মনে পড়ে যাবে। বোঝা গেছে? আচ্ছা, তাহলে ব্রহ্মপুত্র নদ, সেই ব্রহ্মপুত্র নদের দৈর্ঘ্য কত আছে? 855 কিমি। উৎপত্তিস্থল বললাম তিব্বতের চেমায়ুং দুং হিমাবাহ থেকে। উপনদী বললাম শাখা নদী, পাচ্ছি না। বদ্বীপ কি? সুন্দরবন। দেখো বদ্বীপ কিন্তু সুন্দরবন। মোহনা বঙ্গোপসাগর। তাহলে মোহনা বঙ্গোপসাগর আমরা একটু আগে যখন এটা যখন পড়েছিলাম, গঙ্গা নদী বঙ্গোপসাগর পড়লাম, আর সিন্ধু নদী আরব সাগর পড়লাম। এইভাবে মনে রাখতে হবে, সিন্ধু আরব, গঙ্গা বঙ্গোপসাগর, তারপরে কি পড়লাম? ব্রহ্মপুত্র, সেটাও বঙ্গোপসাগর। বুঝতে পেরেছি? বুঝতে পেরেছি আশা করি। এবার দেখো, একটা আমি লাইন নিচে দিয়েছি যে নদীটি হিমালয়ের কৈলাস পর্বতমালা থেকে 5300 মিটার উচ্চতায় উৎপন্ন হয়েছে। তিব্বতের মধ্য দিয়ে প্রবাহিত হওয়ার পর এটি অরুণাচল প্রদেশ হয়ে ভারতে প্রবেশ করে এবং বঙ্গোপসাগরে মিলিত হওয়ার আগে আসাম ও বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়। তাহলে এই যে ব্রহ্মপুত্র নদীটা, এই ব্রহ্মপুত্র নদীটা উৎপত্তি অ্যাকচুয়াল এই যে তিব্বতের চেমায়ুংদুং হিমাবাহ, হ্যাঁ, নদীটি হিমালয়ের কৈলাস পর্বত থেকে কত 5300 মিটার উচ্চতায় উৎপন্ন হয়েছে। মানে এই জায়গাটা হিমালয় থেকে 5300 মিটার উচ্চতা সম্পন্ন একটা জায়গা। হুম। তিব্বতের মধ্য দিয়ে প্রবাহিত হওয়ার পর এটি কি করেছে? এটি অরুণাচল প্রদেশ হয়ে ভারতে প্রবেশ করে। অরুণাচল প্রদেশ হয়ে কোথায় প্রবেশ করছে? ভারতে প্রবেশ করছে। এবং বঙ্গোপসাগর তো মিলেছে, কিন্তু মেলার আগে কি করেছে? আসাম আর বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। আসাম আর বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। এইটুকুই জাস্ট মনে রাখতে হবে। হুম। দেখো, এবার আমি এত সময় যে কথাগুলো তোমাদেরকে বলছিলাম, সেই কথাগুলো, এই চারটে জিনিস তোমাদেরকে মনে রাখতে হবে। আমি একটু আগেও বলেছিলাম, সেখানে নোটও করে দিয়েছি। হোয়াটসঅ্যাপ গ্রুপে
দিলে পিডিএফটা বার করে পরে আচ্ছা পড়তে সুবিধা হবে। হ্যাঁ বুঝতে পেরেছি, স্যারের সাথে একটু কথা বলবে সকলে। বলছে পৃথিবীর বৃহত্তম বদ্বীপ গঙ্গা ও ব্রহ্মপুত্রের মোহনায় সৃষ্টি হয়েছে। দেখো একটু আমরা রিভার্সে চলে যাই, ভালো করে দেখো তো। ব্রহ্মপুত্র নদ সুন্দরবন আছে, আচ্ছা সুন্দরবন আছে, ব্রহ্মপুত্র সুন্দরবন আছে, বুঝতে পারছি। আচ্ছা তারপরে দেখো গঙ্গা নদী সুন্দরবন আছে, বদ্বীপ, এখানে বদ্বীপ পাইনি, কোনটাতে? সিন্ধু নদীতে। তাহলে এটুকু মনে রাখো, গঙ্গা নদী আর ব্রহ্মপুত্র নদী কি বঙ্গোপসাগরে মিলিত হয়েছে, আর কি আছে? সুন্দরবন আছে, সুন্দরবন বদ্বীপটা আছে, ঠিক। এবার সেই জিনিসটা এখানে বোঝাবো। বলছে পৃথিবীর বৃহত্তম বদ্বীপ গঙ্গা ও ব্রহ্মপুত্রের মোহনায় সৃষ্টি হয়েছে। গঙ্গা আর ব্রহ্মপুত্রের মোহনায় সৃষ্টি হয়েছে কি পৃথিবীর বৃহত্তম বদ্বীপ। ব্রহ্মপুত্র নদের মাজুলি দ্বীপ পৃথিবীর বৃহত্তম নদী মধ্যবর্তী দ্বীপ। তাহলে ব্রহ্মপুত্র নদের মাজুলি দ্বীপ পৃথিবীর বৃহত্তম নদী বদ্বীপ। আমি তখন বলেছিলাম গঙ্গার কথা। আচ্ছা এবার বিষয় হচ্ছে গঙ্গার তীরে গড়ে ওঠা অনেক উল্লেখযোগ্য তীর্থস্থান আছে। সেগুলো কি কি আছে? কয়েকটা দিয়েছি, একটা হচ্ছে হরিদ্বার আর একটা হচ্ছে বারাণসী। তোমরা আমাকে চট করে কমেন্ট করো তো, পশ্চিমবাংলায় গঙ্গার তীরে উল্লেখযোগ্য তীর্থস্থান কি আছে? গঙ্গার তীরে অবস্থিত পশ্চিমবাংলায় উল্লেখযোগ্য তীর্থস্থান কি কি আছে? আমাকে একটু কমেন্ট করে জানাও, একটু জলদি কমেন্ট করবে। হ্যাঁ স্যার এখান থেকে কিরকম কোশ্চেন দিতে পারে? বলবো, সব বলবো। এই যে যেটা পড়াচ্ছি দেখো, এখান থেকে কোশ্চেন এরকম আসতে পারে, সব বলে দিচ্ছি আমি। হ্যাঁ যখন এমসিকিউ করাবো বুঝতে পারবে। তাহলে গঙ্গার তীরে গড়ে ওঠা উল্লেখযোগ্য তীর্থস্থান হরিদ্বার, বারাণসী। আমি বললাম আচ্ছা পুরী, আচ্ছা সুন্দর, বেলুর মঠ, দক্ষিণেশ্বর, একদম একদম দক্ষিণেশ্বর, একদম সঠিক। হুম মৌসুমী, বেলুর মঠ, ঠিক আছে। তাহলে দেখো, তাহলে এই যে আমরা যদি এই রকম থিওরিটা বুঝতে পারি, তাহলে এখানে আমি দুটো পয়েন্ট দিই আর একটা পয়েন্ট দিই, তোমরা তো বুঝবে না, তোমরা সেটা বলতে পারবে। তারপরে দেখো পাঞ্জাব শব্দটির উৎপত্তি সিন্ধু নদীর 5টি উপনদী থেকে। আমরা পড়েছিলাম, সিন্ধু নদী পড়েছিলাম আমরা। সিন্ধু নদীর 5টি উপনদী ছিল, কি কি? কি কি ছিল? বিতস্তা, চন্দ্রভাগা, ইরাবতী, শতদ্রু আর বিপাশা। এই 5টি নদীর নাম অনুসারে আমি বলেছিলাম একটু আগেই যে আমাদের পাঞ্জাব কথাটা এসেছিল। হুম তাহলে পাঞ্জাব শব্দটির উৎপত্তি সিন্ধু নদীর 5টি উপনদী থেকে। পাঞ্জাব, সিন্ধু, গুজরাট, মারাঠা, এই যে কথাটা আমরা বলতাম, আমরা যে আমাদের জাতীয় সঙ্গীতটা গাইতাম, সেই পাঞ্জাব শব্দটি এসছে সিন্ধু নদীর 5টি উপনদী থেকে। বুঝতে পেরেছি? আচ্ছা নেক্সট যাই। শতদ্রু নদী, শতদ্রু নদীর দৈর্ঘ্য আছে 1050 কিমি। জাস্ট নোট ডাউন করবে। কপিল মুনির আশ্রম, একদম। হুম আচ্ছা দৈর্ঘ্য আছে কত? 1550 কিমি। উৎপত্তিস্থল কত? উৎপত্তিস্থল কোথায়? তিব্বতের রাক্ষসতাল হ্রদ। আচ্ছা সকলে পড়তে পড়তে আমাকে বলো তো দেখি, গঙ্গা নদীর হচ্ছে দৈর্ঘ্য কত আছে? আমরা এত সময় তো পড়লাম, গঙ্গা নদীর দৈর্ঘ্য সকলে মিলে কমেন্ট করো। আচ্ছা উপনদী কি আছে? উপনদী আছে বিপাশা। হ্যাঁ শতদ্রু নদীর উপনদী আবার কি আছে? বিপাশা। শাখা নদী খুঁজে পাচ্ছি না, বদ্বীপ খুঁজে পাচ্ছি না। মোহনা কোথায়? মোহনা হচ্ছে সিন্ধু নদীতে। তাহলে আমরা এই যে বিপাশা যে নদীটা পড়েছিলাম, সেটা কিন্তু আমরা সিন্ধু নদীর মধ্যে পড়েছিলাম। 25-25 তানিশা দত্ত, শিরিন পাইক, একদম। বুবাই আরে হ্যাঁ দিয়াছে, আচ্ছা। আলী ঘোষ, অলি অলি, আচ্ছা। মনু, ঠিক আছে, সকলে সুন্দর সুন্দর, একদম। মৌসুমী মন্ডল, একদম। মনু, ঠিক আছে।
ফিরদৌসী নাকি? হ্যাঁ ঠিক আছে। তনুশ্রী আচার্য ঠিক আছে, 25-25 ভারতে। গঙ্গা নদীর টোটাল এটাই হচ্ছে 25-25, ওটা আর মানে বেশি নেই। টোটালটা মিলেই ইয়ে করেছে, বাংলাদেশের মধ্যে জাস্ট পদ্মা হয়ে বেরিয়ে গেছে, টোটালটা মিলেই 25-25। যত জায়গায় পড়ে এসেছি ওটাই আছে, যেটা ব্যতিক্রম বলে দেবো। তাহলে এই যে আমরা পড়লাম শাখা নদী নেই, বদ্বীপ কি আছে, বদ্বীপও নেই, মোহনা কি, সিন্ধু নদী। আচ্ছা তোমরা এবার আমাকে এই যে পাঁচটা সিন্ধু নদীর, যে আমরা পাঁচটা নদীর নাম করলাম, কোন দিকের, বাদিকের, বাম তীরের, সেই পাঁচটা নদীর নাম একটু কমেন্ট করে আমাকে জানাও, দেখি কেমন মনে আছে। এটা নোট ডাউন করেছো? নোট ডাউন করার পর কমেন্ট করো। তাহলে শতদ্রু নদী দৈর্ঘ্য আছে ভারতে কত, 1050 কিমি। উৎপত্তিস্থল কত, তিব্বতে উৎপত্তিস্থল হচ্ছে তিব্বতের রাক্ষস্থল হ্রদ। উপনদী কি আছে, বিপাশা। মোহনা কোথায়, সিন্ধু নদী বা সিন্ধুর উপনদীতে গিয়ে মিশেছে। এটুকু মনে রাখলেই হবে। নেক্সট যাব। আজকে তোমরা খুব অল্প কয়েকজন লাইভে আছো, 24 জন। আগের দিন ছিলে 46 জন সামথিং। তো আজকে মনে হচ্ছে সকলে জানো না যে আমি আগের ক্লাসটা হয়তো নিতে পারিনি, আমার একটু সমস্যা ছিল, সেই জন্য আজকে ক্লাসটা নিয়েছি। নেক্সট যাই। বিতস্তা নদী। বিতস্তা নদী কি বলছে, দৈর্ঘ্য আছে ভারতে 400 কিমি। উৎপত্তি স্থল ভেরিনাথ প্রস্রবণ যেটা আছে সেখান থেকে। উপনদী খুঁজে পাচ্ছি না, কারণ বিতস্তা নদীটাই তো উপনদী ছিল। কার উপনদী ছিল বিতস্তা উপনদীটা, কার উপনদী ছিল? সকল, হ্যাঁ বুঝতে পেরেছি, সবাই নোট ডাউন করছো। আচ্ছা তাহলে বিতস্তা নদীটা কার উপনদী ছিল? বিতস্তা নদীটা ছিল, আমরা তখন যখন পাঞ্জাবের এটা পড়লাম ঠিক তখন এর মধ্যেই পড়েছিলাম না। দেখো এখানে সুন্দর করে দেওয়া আছে, এই যে বিতস্তা আছে না। তাহলে বিতস্তা, সেই জন্য এর কোনো উপনদী নেই, কিন্তু এ আবার কি হচ্ছিল, সিন্ধুর উপনদী। বিতস্তা হচ্ছে সিন্ধুর উপনদী, বুঝে গেছে? আচ্ছা মোহনা কোথায়, চন্দ্রভাগা নদী, চন্দ্রভাগার উপনদীতে গিয়ে মিশে গেছে। চন্দ্রভাগা যে নদী আছে সেই নদীতে গিয়ে মিশে গেছে। আমি যখন এটার এমসিকিউ করাবো তোমাদের মন মতো ভালো সুন্দর করে এটা বোঝাবো। আচ্ছা যমুনা নদী। যমুনা, সকলে আমরা যমুনা নদী সম্পর্কে, বিতস্তা, চন্দ্রভাগা, ইরাবতী, শতদ্রু, বিপাশা। টুনটুন খাতুন নাকি, সিন্ধু নদের আচ্ছা উপনদী, ঠিক আছে, সকলে সুন্দর। আচ্ছা নেক্সট দেখো, বললাম যমুনা নদী দৈর্ঘ্য আছে 1300 কিমি। উৎপত্তি স্থল যমুনেত্রী হিমাবাহ থেকে। হ্যাঁ, আমরা আগে গঙ্গা নদী পড়েছিলাম, গঙ্গোত্রী হিমাবাহের গোমুখ গুহা থেকে। আর এটার উৎপত্তি স্থল জানছি আমরা যমুনেত্রী হিমাবাহ থেকে। উপনদী কি আছে, টনস, গিরি, চম্বল আর বেতোয়া, আর একটা ক্যান। শাখা নদী খুঁজে পাচ্ছি না, বদ্বীপও এই নদীতে হয়নি। মোহনা কোথায়, মোহনা হচ্ছে গঙ্গা নদী, গঙ্গার উপনদী হচ্ছে যমুনা নদী। আমরা পড়েছিলাম যে যখন ওটা তোমার যমুনা নদী থেকে গিয়ে কি হয়েছিল, মিশে গেছিল। যখন আমরা গঙ্গা পড়েছিলাম তখন দেখো সুন্দর করে আমরা বলেছিলাম যে, সরি, গঙ্গা যখন আমরা পড়েছিলাম তখন আমরা এখানে বলে দিয়েছিলাম যে এলাহাবাদের কাছে গিয়ে যমুনাতে কি হয়েছিল, এই যেখানে দেওয়া আছে দেখো, উত্তরপ্রদেশের এলাহাবাদের কাছে প্রধান উপনদী যমুনার সাথে মিলিত হয়েছে। যমুনার সাথে মিলিত হয়েছিল। হুম, যমুনার সাথে মিলিত হয়েছিল। তাহলে সেখানে কি বলছি, যমুনা নদীটা কি গঙ্গা নদীতে গিয়ে মিলিত হলো, এর মোহনা কোথায়, গঙ্গা নদীর। ঠিক, বুঝতে পেরেছি। শাখা নদী খুঁজে পাচ্ছি না, শাখা নদী কি করে থাকে, এ তো নিজেই একটা শাখা নদী, সরি নিজেই একটা উপনদী। আচ্ছা নেক্সট যাই। ভাগীরথী হুগলি। ভাগীরথী হুগলির দৈর্ঘ্য আছে 450 কিমি। ভাগীরথী হুগলি আমরা একটু আগেই পড়েছিলাম না, যে একটা হচ্ছে পদ্মা নামে বাংলাদেশের মধ্যে প্রবেশ করেছে, আর একটা পশ্চিমবাংলায় ভাগীরথী হুগলি নামে রয়ে গেছে। তাহলে সেই ভাগীরথী হুগলি নদী এটা, এর দৈর্ঘ্য আছে 450 কিমি। উৎপত্তি স্থল কি, গঙ্গার শাখা নদী হিসাবে পাচ্ছি আমরা, যত সম্ভব ওখানে পড়িয়েছিলাম গঙ্গার উপনদী।
আচ্ছা, উপনদী কি আছে? ভাগীরথীর আবার উপনদী আছে, অজয়, ময়ূরক্ষী, দামোদর, রূপনারায়ণ আর হলদি। হ্যাঁ, তাহলে কি বললাম, ভাগীরথী হুগলিটা পশ্চিমবাংলার মধ্যে রয়ে গেল, আর এই ভাগীরথী নদীর যে হচ্ছে উৎপত্তি স্থল সেটা হচ্ছে গঙ্গা থেকেই এসছে। হ্যাঁ, আর উপনদী কি কি বললাম, এই ভাগীরথী হুগলি নদীর আবার উপনদী আছে, এর থেকে আবার বেরিয়ে গেছে, আবার শাখা নদীও আছে, অজয়, ময়ূরক্ষী, দামোদর, রূপনারায়ণ, হলদি। আর শাখা নদী কি আছে? ভৈরবী, মাথাভাঙা, পিয়ালি, রায়মঙ্গল, গড়াই, বরতলা, জামিবা আর মাতলা। হুম। বদ্বীপ কি হবে? ভাগীরথী হুগলির বদ্বীপ সে একই ব্যাপার, সুন্দরবন। মোহনা কি আছে? মোহনা আছে বঙ্গোপসাগর। বিতস্তা নদীর পেজটা একবার দেখাবেন। আচ্ছা, কত নম্বরে ছিল একটু বলবে তো? আচ্ছা, দেখে নাও। স্যার অলকানন্দ তারপর প্রয়াগগুলো আচ্ছা, অলকানন্দ তারপর কি প্রয়াগ গুলো বলবেন গঙ্গা নদীর। আচ্ছা, বলবো। এটা লিখে নাও। যার সমস্যা হচ্ছিল যে এটা লিখতে পারোনি, সে একটু লিখে নেবে। নেক্সট দিন ক্লাস কেউ মিস করবে না, আবার বোঝানোর থিওরি নিয়ে আসবো। আচ্ছা, আশা করি হয়ে গেছে। এবার আরেকজন বলেছেন স্যার অলকানন্দ তারপর প্রয়োগ বলবেন গঙ্গা নদীর। আচ্ছা, গঙ্গা নদী গঙ্গা নদী তো বলে দিয়েছিলাম। এই তো, কি গঙ্গা নদীর কি আছে? রামগঙ্গা, ঘরঘরা, গোমতী, গন্ডক, কোশি। আর আমি বুঝতে পারলাম না। আচ্ছা, তো তুমি একটু ভালো করে ক্লিয়ার করে আমাকে বলো, আমি বুঝতে পারলাম না। হ্যাঁ, নেক্সট যাই, ক্লাসটা তাড়াতাড়ি শেষ করতে হবে। আচ্ছা, নেক্সট যমুনা নদী সম্পর্কে তাহলে আমরা জানলাম, ভাগীরথী হুগলি সম্পর্কে বললাম। নেক্সট হচ্ছে লুনি নদী। লুনি নদী, হ্যাঁ, লুনির দৈর্ঘ্য কত? 450 কিমি। উৎপত্তি স্থল আন্না সাগর, যেটা বা আনা সাগর, আমরা ওখানে লিখেছি আন্না সাগর। উপনদী কি হবে? সুক্রি আর জওয়াই। শাখা নদী খুঁজে পাচ্ছি না, বদ্বীপ খুঁজে পাচ্ছি না, মোহনা, কচ্ছের রান। তাহলে কচ্ছের রান সম্পর্কে আমরা কম বেশি শুনেছি। মোহনা, কচ্ছের রান। হ্যাঁ, তাহলে এই লুনি যে নদী, সেই লুনি নদীর দৈর্ঘ্য পাচ্ছি 450 কিমি, উৎপত্তি স্থল পাচ্ছি আনাসাগর, উপনদী পাচ্ছি সুক্রি জওয়াই, শাখা নদী খুঁজে পাচ্ছি না, বদ্বীপও দেখছি না, মোহনা কোথায়? কচ্ছের রনে গিয়ে মিলিত হয়েছে। সকলে ফার্স্ট লিখবে। নেক্সট, নেক্সট কি আছে? নেক্সট বলছে মহানদী। মহানদী দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য হচ্ছে 858 কিমি। উৎপত্তি স্থল কোথায় আছে? উৎপত্তি স্থল আছে সিওয়া পাহাড়। সিহওয়া পাহাড়। উপনদী কি আছে? উপনদী আছে শিবনাথ, হাসদেও, ম্যানদ্বীপ, বৈতরণী আর হচ্ছে ব্রাহ্মণী টেল। এই বৈতরণী, বৈতরণী আমাদের সকলকে পার হতে হয়, আমরা বলি না বৈতরণী পার হতে হবে, সেই বৈতরণী নদীটা। ঠিক। তারপর কি বলছে? শাখা নদী কার্জুরি, কুশভদ্রা, বিরূপা, ভার্গবী আর হচ্ছে দয়া। ভার্গবী আর হচ্ছে দয়া। মোহনা কোথায়? মোহনা মিশে গেছে বঙ্গোপসাগরে। ঠিক। সকলে একটু লিখে নাও। হয়ে গেলে কেউ একজন কমেন্ট করে দেবে। আজকে জাস্ট একটু নোট ডাউন করার বিষয়, তাছাড়া কিছু না। এক একটা নদী বোঝাতে গেলে অনেকটা সময় লাগে, ম্যাপ ধরে ধরে বোঝাতে হয়। চেষ্টা করবো এই ক্লাসটা একবার রিপিট করার।
আচ্ছা, আশা করছি সকলের হয়ে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক। স্যার ভাগীরথীর ওটা একটু লিখতে পারিনি। আচ্ছা, লাস্টের দিকে, হ্যাঁ। পরপর এরকম করলে হবে না, আমি লাস্টের দিকে যার যেটা লিখতে পারোনি আমাকে বলবে, আমি সেটা আবার একবার ইয়ে করবো। ফেরদৌসী বেগম, সবকটাই দেখাবো লাস্টের দিকে, আমাকে ক্লাসটা একটু ফাস্ট শেষ করতে হবে। এগুলো একটু লিখে নাও। গোদাবরী নদী দৈর্ঘ্য আছে 1465। যারা যারা যেগুলো লিখতে পারোনি সেগুলো হচ্ছে আমি পরে ক্লাস শেষে আবার রিপিট করব। গোদাবরী নদীর দৈর্ঘ্য আছে 1465 কিমি। উৎপত্তি স্থল আছে পশ্চিম ঘাটের ত্রম্বক শৃঙ্গ। হ্যাঁ, পশ্চিম ঘাট পর্বতমালা যে আছে, পশ্চিম ঘাট পর্বতমালার শৃঙ্গ থেকে উৎপত্তি হয়েছে। উপনদী কি আছে? গোদাবরীর উপনদী আছে ইন্দ্রাবতী, প্রাণহিতা, মঞ্জিরা, পূর্ণা, সাবরী আর হচ্ছে প্রবর। শাখা নদী কি আছে? গোমতী, গোদাবরী আর হচ্ছে বশিষ্ঠ আর বৈনতেই। যেগুলো অর্ডার নাম সেগুলো অত মনে রাখার দরকার নেই। বদ্বীপ আছে, ঠিক। এবার তোমাদের মনে হতে পারে বদ্বীপ কি আছে, বদ্বীপ যে আছে স্যার কি আছে, বদ্বীপগুলো নিয়ে কনফিউশন আছে। মোহনা কোথায়? মোহনা হচ্ছে বঙ্গোপসাগর। সকলে লিখে নাও। আচ্ছা, আশা করছি হয়ে গেছে। বদ্বীপ হচ্ছে আছে, মোহনা হচ্ছে বঙ্গোপসাগর। নেক্সট, কৃষ্ণা। কৃষ্ণা নদীর দৈর্ঘ্য হচ্ছে 1400 কিমি। উৎপত্তি স্থল হচ্ছে পশ্চিম ঘাটের মহাবালেশ্বর শৃঙ্গ। কি বললাম? পশ্চিম ঘাটের মহাবালেশ্বর শৃঙ্গ থেকে উৎপত্তি হয়েছে এই কৃষ্ণা নদী। উপনদী, উপনদী হচ্ছে কয়না, তারপরে এরলা, ঘাতপ্রভা, মালপ্রভা, ভীমা আর তুঙ্গাভদ্রা। বোঝা গেছে? শাখা নদী আছে, শাখা নদী কি বলছে? ভামসধারা বা ভামসধারা আর একটা নাগবতী। বদ্বীপ আছে, বদ্বীপগুলো সব একটু বই ঘাটবে তো, কি বদ্বীপ আছে আমি দেখলাম এক এক সময় এক এক জায়গায় এক এক রকম দেওয়া রয়েছে। তারপরে মোহনা কোথায় মিশেছে? কোথায় মিশেছে? হচ্ছে বঙ্গোপসাগরে। এগুলো বেশ মনে রাখতে হবে আমাদের। আচ্ছা, নেক্সট যাই। অনেক কটা নদী আছে, হ্যাঁ। হয়ে গেছে সকলের? সকলের হয়ে গেছে? আবারও বলে দিচ্ছি, দৈর্ঘ্য 1400 কিমি। উৎপত্তি স্থল পশ্চিম ঘাটের মহাবালেশ্বর সিংহ। উপনদী কয়না, ইয়েরলা, ঘাতপ্রভা, মালপ্রভা, ভীমা, তুঙ্গভদ্রা। শাখা নদী আছে ভামসধারা আর একটা হচ্ছে নাগবতী। বদ্বীপ আছে কিন্তু নির্দিষ্ট কোনো ভাবে পাচ্ছি না, ওই জন্য দিইনি। মোহনা হচ্ছে বঙ্গোপসাগর। আচ্ছা, নেক্সট যাই তাহলে। কাবেরী নদী দৈর্ঘ্য হচ্ছে 805 কিমি। উৎপত্তি স্থল পশ্চিম ঘাটের ব্রহ্মগিরি সিংহ থেকে। ফটাফট লিখবে। উৎপত্তি স্থল পশ্চিম ঘাটের ব্রহ্মগিরি সিংহ থেকে। উপনদী কি আছে? উপনদী আছে হেমাবতী, শিমসা, বা এখানে দিয়েছে হেমবতী, টাইপিং মিস্টেক থাকতে পারে। আর একটা কাব্বানী, লক্ষণ তীর্থ আর একটা ভবানী। হেমাবতী, শিমসা, কাব্বানী, লক্ষণ তীর্থ আর ভবানী।
শাখা নদী কোলেরুন। বদ্বীপ কি আছে? হ্যাঁ আছে। মোহনা কোথায়? বঙ্গোপসাগর। তাহলে এতগুলো নদী যখন আমরা পড়ছি তোমরা একটু খেয়াল করে রাখবে, শুধুমাত্র সিন্ধু নদীটা পড়লাম আরব সাগর, বাদ বাকি প্রায় সব নদী কি পড়ছি? বঙ্গোপসাগর, বঙ্গোপসাগর। বুঝতে পেরেছি? আচ্ছা, শাখা নদী কোলেরুন আর বদ্বীপ আছে মোহনা বলছে বঙ্গোপসাগরে। নেক্সট যাই, জাস্ট মুখস্থ করবে। আসতে পারে আমাদের এখান থেকে প্রশ্ন, মানে যে প্রশ্নটা আসতে পারে, কাবেরী নদীর দৈর্ঘ্য কত? আমরা বলবো 805 কিমি। কাবেরী নদীর উৎপত্তি স্থল কোথা থেকে বা কোথায়? আমরা বলবো পশ্চিমঘাটের ব্রহ্মগিরি শৃঙ্গ থেকে। কাবেরী নদীর উপনদী নিম্নলিখিত কোনটি? চারটে অপশন দেওয়া থাকলো, তার মধ্যে একটা দিয়ে দিল, তো এই কটার মধ্যে যেটা থাকবে সেটাই অ্যান্সার। কাবেরী নদীর একটি শাখা নদী নিম্নরূপ, তার মধ্যে চারটে অপশন দেওয়া থাকলো, সেটার মধ্যে আমাদেরকে বলতে হবে এরকম। কাবেরী নদীর বদ্বীপ এখানে দিতে পারে, নিম্নলিখিত কোন নদীর বদ্বীপ আছে? অপশানে দিল কাবেরী, অপশানে দিল দেখা গেল চারটে অপশন দিয়ে দিল, সেই চারটে অপশনের মধ্যে দেখা গেল শুধুমাত্র একমাত্র কাবেরী নদীর আছে, বাদ বাকিগুলোর নেই। কিংবা এ ও বি উভয় এরকম দিতে পারে। মোহনা বঙ্গোপসাগর। বুঝতে পেরেছি। নেক্সট নেক্সট যেটা যাই সেটা হচ্ছে, আচ্ছা কাবেরী ডাবল হয়ে গেছে, হ্যাঁ কাবেরী ডাবল হয়ে গেছে। তাপ তাপ্তি নদীটা কি আছে? তাপ্তি নদীর কথা যেটা আমরা বলছি, তাপ্তি নদীর দৈর্ঘ্য, কেউ কি হ্যান্ড তুললে নাকি? তানিসা, হ্যাঁ শুনতে, হ্যালো। স্যার কাবেরী নদীর উপনদী সিমসার পরে ওটা কি লেখা আছে? কাবেরী নদীর, উপনদী হ্যাঁ সিমসার পরে কি লেখা আছে? কাব্বানি, কাব্বানি। হ্যাঁ ঠিক আছে। কাব্বানি। ওকে। তারপরে আছে লক্ষণ তীর্থ, তারপরে আছে ভবানী। তারপরে বললাম কি তাপ্তি, তাপ্তির দৈর্ঘ্য আছে 724 কিমি। উৎপত্তি স্থল যেটা আছে মহাদেব পর্বতের মুলতাই উঁচুভূমি থেকে, উচ্চভূমি থেকে, ঠিক আছে। আচ্ছা উপনদী আছে পূর্ণা, ভালো করে দেখে নাও, উপনদী আছে পূর্ণা, গিরনা, বড়ি, পাজরা। শাখা নদী খুঁজে পাচ্ছি না, বদ্বীপও খুঁজে পাচ্ছি না। মোহনা খাম্বাত উপসাগরে গিয়ে মিলিত হয়েছে। এই জিনিসটা এবার দেখো একটু আলাদা না? বঙ্গোপসাগর বঙ্গোপসাগর করছিলাম আমরা এতগুলো নদী সম্পর্কে, এবার চলে এসেছি দেখো তাপ্তি নদীটা কিন্তু খাম্বাত, মানে খাম্বাত উপসাগরে গিয়ে মিলিত হয়েছে। বদ্বীপ কিন্তু তাপ্তি নদীর নেই, ঠিক শাখা নদীও নেই। বোঝা গেছে? এগুলো সব ক্রস। নেক্সট, পঞ্চাশ। নেক্সট যাচ্ছি, হ্যাঁ শেষের দিকে চলে এসেছি আজকে। আচ্ছা, সবরমতী নদী দৈর্ঘ্য আছে 416 কিমি। উৎপত্তি স্থল হচ্ছে আরাবল্লী পর্বত, সকলে আমরা জানি আরাবল্লী পর্বত, হ্যাঁ প্রাচীন ভঙ্গিল পর্বত, তাই না? আরাবল্লী পর্বত। উপনদী খুঁজে পাচ্ছি না, শাখা নদীও নেই, বদ্বীপও নেই, কিন্তু মোহনা খাম্বাত উপসাগর। এবার দেখো, মোহনা কিন্তু আমরা একটু আগে পড়লাম তাপ্তিরও খাম্বাত উপসাগর, আবার পড়লাম সবরমতীরও কিন্তু খাম্বাত উপসাগর। বুঝতে পেরেছি? তাপ্তিরও পড়লাম খাম্বাত উপসাগর, আর পড়লাম সবরমতীরও খাম্বাত উপসাগর, এগুলো মনে রাখতে হবে। আমরা মোটামুটি ক্লাস
আজকে এই কটা নদী সম্পর্কে পড়লাম। যারা মোটামুটি নোট ডাউন গুলো করেছো, যখন এমসিকিউ করাবো তখন আমি বিস্তারিত চেষ্টা করব প্রতিটার ম্যাপ ধরে ধরে, প্রতিটা অপশান ধরে ধরে তোমাদেরকে বোঝানোর। জাস্ট আগে একটু ডিটেলসটা জেনে তোমাদেরকে নখদর্পণ একটু করতে হবে, তারপর না আমি তোমাদেরকে যখন এমসিকিউ করাবো তোমরা অ্যান্সার করতেও বেশ মনোযোগী হবে এবং কি তোমাদের থিওরিটা কিছুটা হলেও জানা থাকবে, তখনও ডিটেলস করাবো। ঠিক, দেখো আমাদের কিন্তু রিসেন্ট একটা ব্যাচ স্টার্ট হয়েছে, মসলন্দপুর। যারা মসলন্দপুরের নিয়ার বা কাছাকাছি আছো কিংবা অ্যাডমিশন নিতে চাইছো, তারা অবশ্যই স্যারের সাথে যোগাযোগ করবে। আমাদের কিন্তু অভিজ্ঞ যারা শিক্ষক শিক্ষিকা আছেন তাদেরকে দিয়ে পড়ানো হচ্ছে। হ্যাঁ, দীর্ঘদিন ধরে 2022-এ 1512 জন সফলতা পেয়েছিল আমাদের এই নাসির একাডেমি থেকে। 1512 জন সফলতা পেয়েছিল। আর তোমাদের সকলের আশীর্বাদে আমাদের ব্রাঞ্চ কিন্তু বাড়ছে, অর্থাৎ আমাদের সেন্টারগুলো বাড়ছে। আমাদের সেন্টার রয়েছে রানাঘাট, যারা আসতে চাও স্যারের সাথে যোগাযোগ করবে। মাঝের গ্রাম, বনগা, নতুন যে সেন্টার আজ থেকে স্টার্ট হয়েছে, হ্যাঁ খুব সফলতার সাথে স্টার্ট হয়েছে, সেটা হচ্ছে মসলন্দপুর। বিষয় হচ্ছে আমরা অনলাইন ক্লাসটা করি, কিন্তু অনলাইন ক্লাসটা করার সময় স্যারদের সাথে আমরা কোঅপারেট করতে পারি না। কোনো সমস্যা হলে কমেন্ট করতে হয়, কিছু সময় পরে কমেন্টটা আসে। আচ্ছা, কেউ আবার ইয়ে করলে, বোঝা গেছে? যারা ভর্তি হতে চাও তারা অবশ্যই স্যারের সাথে যোগাযোগ করবে। এবার তোমরা যারা লিখতে পারোনি কোনো নদীটা বা কোনো নদীর হচ্ছে নোটটা সঠিকভাবে দেখতে পাওনি কিংবা লিখতে পারোনি, তারা আমাকে কমেন্ট করতে পারো, আমি সেই জায়গাটা নিয়ে গিয়ে আরেকবার রিপিট করতে পারি। দেখো, এ- হ্যাঁ দীপিকা। হ্যালো। হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যাঁ স্যার, আমি বলছিলাম যে আপনি যে পিডিএফ গুলো দিচ্ছেন, সেই পিডিএফ গুলা মানে যখন প্রিন্ট আউট করছি হিউজ পরিমাণ পেজ লাগছে স্যার, ওটা মানে শর্ট করা যাবে না? আহ, এটা তো পিডিএফ স্যার প্রোভাইড কি করেছিলেন? হ্যাঁ স্যার, যে আপনি যেটা দূষণটা যেটা দিয়েছিলেন, হুম হুম। পরিবেশ দূষণ যেটা হয়েছিল, ওটা প্রিন্ট আউট করছি তো স্যার, মানে একটা পেজে 8-10টা লাইনও আসছে, তারপরে সেই পেজটা আবার আবার নিউ পেজ চলে আসছে, বুঝতে পারছেন? মানে আমি যখন প্রিন্ট আউট করছি, মানে আমাকে যখন পেজ সেট আপ করতে হচ্ছে, একটা পেজে যখন 4টে পিডিএফ কে বা 4টে পেজকে আমি সেট আপ করছি, অনেক সময় লেগে যাচ্ছে। না না, ওটা হচ্ছে আপনি একটা কাজ করবেন, জেরক্সের দোকানে গিয়ে বোথ সাইড করা যায়। হ্যাঁ। অ্যাকচুয়ালি আমি বাড়িতেই করে নিই, আমার বাড়িতেই আছে, তো বোথ সাইডই করি। কিন্তু স্যার বোথ সাইড করালেও তো আপনার পেজটা শুধু মাঝে একটা কটা লাইন থাকছে, মানে সামনে বা পিছনে কোনো, মানে পুরো ব্ল্যাঙ্ক থাকছে, মাঝ থেকে কটা লাইন থাকছে, আপনার যেমন আসছে না, আপনার স্ক্রিনে যেমন আসছে, হ্যাঁ ঠিক সেরকমই তো প্রিন্ট আউট বেরোচ্ছে আমার। হ্যাঁ, দেখো আমরা যখন হচ্ছে ডিজিটাল বোর্ডে করাচ্ছি, হ্যাঁ ঠিক আছে, আমি প্রবলেমটা বুঝতে পেরেছি, আমি সলভ করার চেষ্টা করব। এবার যখন আমরা ডিজিটাল বোর্ডে পড়াচ্ছি তখন কি হয়, আমাদের ডিজিটাল বোর্ডের একটা সাইজ থাকে, সেই সাইজ অনুযায়ী আমাদেরকে পিডিএফটা মেক করতে হয়, তৈরি করতে হয়। হ্যাঁ, এবার আমরা চেষ্টা করব তোমাদেরকে প্রোভাইড করার জন্য নেক্সট টাইম, যাতে এ4 সাইজে তোমাদেরকে প্রোভাইড করতে পারি। ঠিক আছে। অ্যাকচুয়ালি স্যার কি বলুন তো, মানে আপনি যখন ক্লাসটা করাচ্ছেন তখন ক্লাসটা করে নেওয়া হলে, তখন সেই পিডিএফটা পুরোটাই যখন আপনি কনভার্ট করে দেবেন এ4 সাইজে, তখন আমাদের প্রিন্ট আউট করলে আমাদের মানে আমাদের সুবিধা হয় অ্যাকচুয়ালি। আচ্ছা আচ্ছা, মানে ঠিক আছে। প্রচুর পরিমাণ পেজ লাগছে, বুঝতে পারছেন স্যার? আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ধন্যবাদ স্যার। ঠিক আছে। আচ্ছা, ভাগীরথীটা তাই তো? ভাগীরথী হুগলিটা একবার দেখান, শতদ্রুটা একবার দেখান, লুনি নদী, আচ্ছা লুনি, শতদ্রু আর ভাগীরথী। ঠিক আছে।
লুনি, ফেরদৌসী বেগম, লুনিটা লিখে নাও। দেখো দৈর্ঘ্য আছে 450 কিমি, উৎপত্তি স্থল আছে আন্না সাগর, বা এখানে দিয়েছি আনা সাগর, হ্যাঁ আন্না সাগর। আর উপনদী আছে সুক্রি জওয়াই, শাখা নদী আছে নেই, বদ্বীপ নেই, মোহনা কোথায়? কচ্ছের রান বা কচ্ছের রান যেটা আমরা বলি। স্যারকে হচ্ছে মুবাই, স্যারকে হচ্ছে তুমি বলবে, হ্যাঁ স্যার, স্যারের সাথে কথা বলবে, স্যার যেটা বলবেন সেটাই, হ্যাঁ। আচ্ছা, তাহলে লুনিটা আশা করছি হয়ে গেছে, যতটুকু বাকি ছিল। তারপরে আছে লুনির পরে বললো শতদ্রু, শতদ্রু, ভাগীরথী হুগলিটা করে নাও। আচ্ছা, ভাগীরথী হুগলিটা দেখো দৈর্ঘ্য আছে 450 কিমি, উৎপত্তি স্থল আছে কি? গঙ্গার শাখা নদী, গঙ্গা থেকে উৎপত্তি হয়েছে ভাগীরথী হুগলিটা। আমরা বলেছিলাম যে গঙ্গা নদীটা একটা মানে যখন পশ্চিমবাংলায় মুর্শিদাবাদের কাছে আসলো, তখন মুর্শিদাবাদের কাছে এসে না দুটো ভাগে ভাগ হয়ে গেল। একটা হচ্ছে চলে গেল বাংলাদেশে, যেটা পদ্মা নামে, আর একটা রয়ে গেল সেটা হচ্ছে ভাগীরথী হুগলি নামে। ঠিক, এটা হচ্ছে গঙ্গার হচ্ছে তোমার বলতে পারি উপনদী, মানে উপনদী। এবার এর আবার উপনদী রয়ে গেছে কি কি আছে? অজয়, ময়ূরাক্ষী, দামোদর, রূপনারায়ণ, হচ্ছে হলদি। শাখা নদী কি কি আছে? ভৈরবী, মাথাভাঙা, হ্যাঁ পিয়ালি, রায়মঙ্গল, গড়াই, বটতলা, জামিবা, মাতলা। যতগুলো মনে রাখা সম্ভব ততগুলো মনে রাখবে। বদ্বীপ কি আছে? সুন্দরবন। এটা মনে রাখার কোনো বিষয় নেই, কারণ ভাগীরথী হুগলি গঙ্গা যখনই আসছে, ব্রহ্মপুত্র যখনই আসছে, ব্রহ্মপুত্র শাখা নদী যখনই আসছে, তখনই আমরা সুন্দরবন হচ্ছে বদ্বীপটা দেখতে পাচ্ছি। পৃথিবীর বৃহত্তম বদ্বীপ হচ্ছে সুন্দরবন বদ্বীপ, অর্থাৎ কি বদ্বীপ? নদী গঠিত বদ্বীপ। মোহনাটা কোথায় আছে? বঙ্গোপসাগরে। স্যার বাস্তুতন্ত্র পিডিএফটা স্যার দেয়নি, স্যারকে জিজ্ঞাসা, সব কটা প্রোভাইড করা হবে, হ্যাঁ একটা সিস্টেম ওয়াইজ চলছে তো, সব কটা পিডিএফই দেওয়া হবে, সব পিডিএফ কটাই দেওয়া হবে। আচ্ছা, তাহলে ভাগীরথী হয়ে গেল। এবার আর একটা বললে শতদ্রু, ভাগীরথীটা লিখে নিয়েছো আশা করছি। শতদ্রু, হ্যাঁ শতদ্রু নদীটা দেখে নাও। দৈর্ঘ্য আছে ভারতে কি হলো 1050 কিমি, উৎপত্তি স্থল তিব্বতে রাক্ষসতাল হ্রদ থেকে, উপনদী আছে বিপাশা, শাখা নদী খুঁজে পাচ্ছি না, বদ্বীপও দেখছি না, মোহনা আছে সিন্ধু নদী। হ্যাঁ, দেখো শতদ্রু নদী কিন্তু উৎপত্তি স্থল তিব্বতের রাক্ষসতল থেকে হলেও, হ্যাঁ এ কিন্তু অ্যাকচুয়াল মিশে গেছে কোথায় গিয়ে? শতদ্রু নদীটা তুমি শতদ্রু বললে তো, হ্যাঁ সিন্ধু নদীতে গিয়ে মিশে গেছে। হ্যাঁ, সিন্ধু নদীর উপনদীটাই হচ্ছে শতদ্রু নদী। তাহলে আমরা উৎপত্তি স্থল তিব্বতের রাক্ষসতল হ্রদ থেকে বলতে পারি, কিন্তু আবার যদি কোনো জায়গায় দেখা গেল শতদ্রু নদীর উৎপত্তি স্থল কোথায় আছে, আমরা তখন সিন্ধু নদীও বলতে পারি, কারণ সিন্ধু নদী থেকেই তো শতদ্রু নদীটা এসছে। আচ্ছা, হয়তো দেখতে অসুবিধা হচ্ছে, আমি একটু বলে দিচ্ছি, হ্যাঁ। শতদ্রু নদীর দৈর্ঘ্য আছে ভারতে 1500, সরি 1050, 1050। উৎপত্তি স্থল তিব্বতে রাক্ষসতাল হ্রদ, উপনদী হচ্ছে বিপাশা, শাখা নদী নেই, বদ্বীপ নেই, মোহনা সিন্ধু নদী, সিন্ধুর উপনদী। ঠিক আচ্ছা, সকলকে ধন্যবাদ ক্লাসটা ভালোভাবে করার জন্য। নেক্সট দিন চেষ্টা করব হচ্ছে থিওরি ভালোভাবে মানে কোনো একটা ভালো চ্যাপ্টার নিয়ে এসে, কারণ তোমাদেরকে নোট ডাউন করতে অনেকে কষ্ট হয়। আর যারা যারা অফলাইনে ভর্তি হতে চাও অবশ্যই কিন্তু স্যারের সাথে যোগাযোগ করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, শুভরাত্রি।